আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে আরব ইসরায়েল যুদ্ধের দামামা। নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেয়া হবে, কড়া বার্তা ইরানের। ফের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ, দাবি মোদির। বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা, উগ্র হিন্দুত্ববাদী মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়। এবার সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করল ইসরায়েল। মস্কোকে $25 কোটি পাচার করে বাশার আল আসাদ, আত্মীয়দের নামেও রয়েছে সম্পত্তি। তুর্কি ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা। ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করল ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক। মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে আরব ইসরায়েল যুদ্ধের দামামা। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরীয় অংশের গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এখন এই নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন নেতানিয়াহু। এভাবে সুযোগের সৎ ব্যবহার করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্বের নেতারা। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার 40 মিলিয়ন ইসরায়েলি শেকেল অনুমোদন করেছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চান নেতানিয়াহু। আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির ওপর নজর ছিল ইসরায়েলের। 1967 সালে 6 দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নিয়েছিল তেল আবিব। পরবর্তীতে 1981 দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয়। এবার বাশার আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলছে গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে। ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক। এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার। সৌদি আরব বলছে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। কাতারের সরকার বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে ইসরায়েল। সিরিয়ার সীমানায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছে দেশটি। দোহা ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপ বুঝে কোপ মারা বলেও বর্ণনা করেছে। ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাতও। তারা বলছে এতে করে এই অঞ্চলে আরো উত্তেজনা বাড়বে। প্রতিবেশী দেশের এমন দুর্দিনে এগিয়ে এসেছে ইরাকও। দেশটি ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে। বাগদাদের ভাষায় গোলান মালভূমি সিরিয়ারই অংশ, এটা তারা জোরালোভাবে বিশ্বাস করে। তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন হুঙ্কারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেয়া অসম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দিল চিরশত্রু দেশ ইরান। এই নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি। নেতানিয়াহুকে ইঙ্গিত করে তিনি জানিয়েছেন ফিলিস্তিনপন্থী দেশগুলো একত্রিত হয়ে গাজায় গণহত্যা এবং যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দিতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা নিয়ে কাজেম ঘারিবাদি যুক্তি দেখিয়েছেন যে আইসিসি এবং আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা তদন্ত করছে। এ ধরনের আদালত সম্ভবত মৃত্যুদণ্ড দেবে না উল্লেখ করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ এটি জাতিসংঘের সাথে সম্পৃক্ত। একই সঙ্গে তিনি আরো বলেন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেওয়া অসম্ভব নয়। একাধিক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে, কিন্তু এখনো 55টিরও বেশি দেশ রয়েছে যাদের আইনে এই ধরনের শাস্তি রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগেই জারি করেছে। ব্রিটেনেও স্পষ্ট জানিয়েছে এখানে পা রাখলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার হবে নেতানিয়াহুর। বরাবরই আইসিসির রায়কে অপমান করে আসছে ইসরায়েল। পাল্টা এই রায়কে নিয়ে তীব্র সমালোচনা করেছিল ইসরায়েল। ফের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ, দাবি মোদির। বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা, উগ্র হিন্দুত্ববাদী মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়।
16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ। এদিকে 16 ডিসেম্বরকে ভারতও নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে। এই দিনকে কেন্দ্র করে সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টে তিনি লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। মোদী আরও লিখেছেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। বাংলাদেশের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে অস্বীকার করেছেন মোদী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশ সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এই ফেসবুক পোস্টে মোদীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছে। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি। এছাড়া মোদীর সেই পোস্টের কমেন্ট বক্সে প্রতিবাদী মন্তব্য করেছেন বাংলাদেশিরা। ওমর ফারুক নামে এক বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা বাংলাদেশের বিজয় দিবস, ভারতের নয়। তানভীরুল ইসলাম নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল যেন পাকিস্তান থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে, কিন্তু মোদী এটাকে সম্পূর্ণভাবে নিজেদের যুদ্ধ এবং অর্জন হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। ওসমান গনি নামে একজন লিখেছেন, এটা আমাদের বিজয়। আপনি কিভাবে বলছেন এটা ভারতের জয়? মোদী বাড়াবাড়ি করছেন। এই পোস্টের জন্য আপনার বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমোন পর্বতে সিরিয়ার অংশের দখল নেয় ইসরায়েলি বাহিনী। এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের 3টি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা। আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, তারা প্রদেশের জামলাহ এবং দামেস্কের গ্রামাঞ্চলের মাজরাত বেইত জিন এবং মাঘর আল মির গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল। প্রায় 25 বছর ধরে লৌহ মুষ্টি নিয়ে সিরিয়া আঁকড়ে ধরে থাকা আসাদ গত 8 ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কে নিয়ন্ত্রণ নিলে রাশিয়া পালিয়ে যান। হায়াত তাহরির আল শাম যোদ্ধারা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে। সিরিয়ার সাথে 1974 সালের একটি চুক্তি ভেঙে গোলান মালভূমির অসামরিকীকৃত অঞ্চলে বাহিনী মোতায়েন করে ইসরায়েল। এই পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। জাতিসংঘের ডিসএঙ্গেজমেন্ট অবজারভার ফোর্সের মতে বাফার জোনটি দৈর্ঘ্য 75 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 10 কিলোমিটার থেকে দক্ষিণে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2 বছরে রাশিয়ায় প্রায় 250 মিলিয়ন বা $25 কোটি সমপরিমাণ অর্থ পাচার করেছেন। কেবল তাই নয়, এই অর্থ দিয়ে তিনি এবং তার আত্মীয়রা গোপনে রাশিয়ায় সম্পদও করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে যে আসাদ প্রশাসন 2018 থেকে 19 সালে রাশিয়ায় বিদেশি মুদ্রার ব্যাপক সংকটে থাকার পরও প্রায় 2 টন ওজনের $100 নোট এবং 500 ইউরো নোট মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পাঠিয়েছিলেন। এসব অর্থ বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত রাশিয়ার ব্যাংকগুলোতে জমা রাখা হয়েছিল। দামেস্ক থেকে এই অস্বাভাবিক অর্থ প্রেরণ প্রমাণ করে যে রাশিয়া আসাদের গুরুত্বপূর্ণ মিত্র এবং মস্কোর সামরিক সহায়তায় আসাদের শাসন দীর্ঘস্থায়ী হয়েছিল। এ কারণে বাশার আল আসাদ রাশিয়ার প্রতি কৃতজ্ঞ ছিলেন। আর পশ্চিম নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন সিরিয়ার জন্য অর্থ জমা রাখার অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছিল রাশিয়া। বাশার আল আসাদের বিরোধীরা ও পশ্চিমা সরকারগুলো তার প্রশাসনের বিরুদ্ধে সিরিয়ার সম্পদ লুট ও যুদ্ধাপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় নেওয়ার অভিযোগ এনেছে। রাশিয়ার অর্থ প্রেরণের ঘটনাগুলো এমন এক সময় ঘটে যখন সিরিয়া ক্রেমলিনের সামরিক সহায়তার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। এই সময় সিরিয়ায় রাশিয়ার ভাড়াটে সেনা সংস্থা ভাগনার গ্রুপের সদস্যরাও যুদ্ধ করেছে। শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল 3 দেশ,
বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য মাঠে নেমে পড়ে ইসরায়েল ও তুরস্ক। তারাও সিরিয়ায় বিমান হামলা চালায়। রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতি থাকায় এতদিন এই তিন দেশ যতটা সংযত ছিল, বাশার আসাদের পতনে ততটাই অসহিংস হয়ে উঠে তারা। অত্যাধুনিক B-52 বোমারু বিমান, F-15 এবং A-10 যুদ্ধ বিমান নিয়ে সিরিয়ায় 75টি হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলও সিরিয়া জুড়ে বিমান হামলা চালায়। দেশটির বিমান ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও অস্ত্র গুদামেও হামলা চালায় তেল আবিব। ইসরায়েলের অভিযান কিংবা গোলান মালভূমির বাফার জোন দখল করে নেওয়ায় যুক্তরাষ্ট্র কিছুই বলেনি। কিন্তু তুরস্ক যখন মানবিজ এবং উত্তরাঞ্চলীয় সিরিয়ায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর যোদ্ধাদের উপর হামলা চালায়, প্রায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। বিশেষ করে পেন্টাগনকে এই নিয়ে বেশি সরব হতে দেখা যায়। ওই হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠে SDF। এরপর তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করে। গ্রুপটি ভেবেছিল ওই ড্রোনটি তুরস্কের। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঘটনার পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেন, পরবর্তী 48 ঘন্টা কি হয় তা দেখবো আমরা, তবে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার সহ্য করা হবে না। ওই কর্মকর্তা তুরস্কের অ্যাকশনের দিকে ইঙ্গিত করে এ কথা বলেন। এর আগেও SDF যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এই নিয়ে যখন তুরস্ককে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে কোনো কর্ণপাত করেননি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত দূতাবাস বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। আয়ারল্যান্ডে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার অভিযোগ তোলার প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার গত রোববার এক বিবৃতিতে দূতাবাস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আয়ারল্যান্ডের চরম ইসরায়েলি বিরোধী নীতির নিন্দা করেছেন। জার্মান সংবাদ মাধ্যম পলিটিকর প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সম্প্রতি বলেছেন তার দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আয়ারল্যান্ডে পা রাখলেই গ্রেফতার করবে। ইসরায়েল এই সিদ্ধান্ত নেওয়ার পর সিমন হ্যারিস দেশটির এই পদক্ষেপকে গভীর দুঃখজনক বলে অভিহিত করেছেন। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, আয়ারল্যান্ড ইসরায়েলের নিজস্ব দূতাবাস বজায় করবে যাতে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা যায়। তিনি আরো বলেন, গাজায় যুদ্ধ অব্যাহত রাখা এবং নিরপরাধ মানুষের মৃত্যু গাজায় ফিলিস্তিনি জনগণের উপর সম্মিলিত শান্তি এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক বিগত কয়েক মাস ধরেই খারাপ যাচ্ছিল ইসরায়েলের। আয়ারল্যান্ড ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে আরব ইসরায়েল যুদ্ধের দামামা। নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেয়া হবে, কড়া বার্তা ইরানের। ফের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ, দাবি মোদির। বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা, উগ্র হিন্দুত্ববাদী মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়। এবার সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করল ইসরায়েল। মস্কোতে $25 কোটি পাচার করে বাশার আল আসাদ, আত্মীয়দের নামেও রয়েছে সম্পত্তি। তুর্কি ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা। ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করল ইসরায়েল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।